আমন্ত্রণ বিরতিহীন সংবাদ রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি সুমনা সিনি এবং আমি অনিমেষ কর। শুরুতেই জানিয়ে দেব বার্তাকক্ষের সবশেষ। বঙ্গবন্ধুর 4 খুনের মুক্তিযোদ্ধা খেতাব বাতিল, জিয়ার খেতাবও বাতিল হবে কিনা জানতে উপকমিটি। এনআইডির কাজ ইসি নয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়েরই। 1 মাসের মধ্যে পাওয়া যাবে এনআইডি কার্ড। ঢাকা 14 সহ 3 আসনে উপনির্বাচন 14 জুলাই। 371 ইউনিয়ন ও লক্ষ্মীপুর 2-এ ভোট 21 জুন। এমসি কলেজে ধর্ষণে অধ্যক্ষ হোস্টেল সুপারের গাফিলতি দেখছে হাইকোর্ট, বরখাস্তের নির্দেশ। ভাষান্তরে আন্তর্জাতিক সংস্থাগুলোকেও চায় জাতিসংঘ, রোহিঙ্গাদের সহায়তায় থাকছে পাশেই। শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব পুরো খবর। বঙ্গবন্ধুর 4 খুনির মুক্তিযোদ্ধা খেতাব, রাষ্ট্রীয় পদক ও সনদ বাতিল হচ্ছে। জিয়াউর রহমানের খেতাব বাতিল হবে কিনা যাচাইয়ে কমিটি গঠন করা হয়েছে উপকমিটি। সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে সব কথা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। ৭১-এর মুক্তিযুদ্ধের পর নূর চৌধুরী বীর বিক্রম, মেজর শরীফুল হক ডালিম বীর উত্তম, রাশেদ চৌধুরী ও মসলিউদ্দিন খান পেয়েছিলেন বীর প্রতীক খেতাব। তবে তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি হওয়ায় তাদের মুক্তিযোদ্ধা খেতাব, রাষ্ট্রীয় পদক ও সনদ বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। একটা জিনিস মুখে মুখে তো বাতিল করা যায় না, গেজেট দ্বারা যেমন সে পেয়েছেন, একটা আইনের বলে গেজেটের মাধ্যমে সে পদবি পেয়েছি, এটা বাতিল করতে তো হবে আরেকটা গেজেটের মাধ্যমে, সেটা প্রক্রিয়াধীন। আর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের খেতাব প্রশ্নে তিনি বলেছেন, বঙ্গবন্ধু হত্যায় জিয়ার সংশ্লিষ্টতা বিষয়ে তথ্য প্রমাণ সংগ্রহের কাজ চলছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের প্রতিবেদন এলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। জিয়াউর রহমান সাহেবের বিরুদ্ধে যখনই আমরা কিছু করব, সেটা অবশ্যই প্রমাণ সাপেক্ষ হবে। যেটা প্রমাণ সাপেক্ষ অর্থাৎ যেটা নাকি আদালতে গিয়ে টিকবে, কারণ এটা চ্যালেঞ্জ হতে পারে, এ ধরনের চ্যালেঞ্জ করতে পারে কীভাবে বাতিল হইল, কাজে আদালতে টিকার মতো অবস্থা তো হবে। এছাড়া বঙ্গবন্ধুর 4 আত্মস্বীকৃত খুনির মুক্তিযোদ্ধা খেতাব বাতিল সংক্রান্ত গেজেট শিগগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচন কমিশনের কাজ ভোটার তালিকা ও নির্বাচন পরিচালনা করা। কোনো দেশেই জাতীয় পরিচয়পত্রের কাজ নির্বাচন কমিশন করে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। দ্রুতই অফিস স্থানান্তর করে জমা পড়া কাজ 2 মাসে শেষ করতে হবে বলেও সিদ্ধান্ত হয়েছে। বুধবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বসে আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক। তাতে জাতীয় পরিচয়পত্র সেবা হস্তান্তর প্রশ্নে হয় বড় পরিসরে আলোচনা। পরে কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক জানান, জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত যে কোনো আবেদন 1 মাসে নিষ্পত্তির নির্দেশনা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এর দায়িত্ব পাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ইলেকশন কমিশনের কাজ হলো ভোটার লিস্ট প্রণয়ন করা এবং ভোট কাজ পরিচালনা করা। দুনিয়ার কোনো দেশে এই এনআইডি তারা করে না, এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা যদি রেলিভেন্ট অন্য কোনো মন্ত্রণালয় কর্তৃপক্ষ করবে। এটা ইনফ্যাক্ট ভোটার লিস্ট আর এনআইডি এক জিনিস নয়। একটি এনআইডির কাজ শেষ করতে নির্বাচন কমিশন নিত 500 দিন। এই সময়সীমা তুলে দেওয়ার নির্দেশনা পেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পাসপোর্টের ভোগান্তিও কমাতে বলা হয়েছে এর মহাপরিচালককে। দ্রুত নিষ্পত্তির জন্য নির্দেশনা দিয়েছে এবং আগামী মিটিংয়ে আমাদের দিতে হবে যে কতগুলো পেন্ডিং আছে, এই 2 মাসে কতগুলো দিল, অর্থাৎ স্টেটমেন্ট কতগুলো ইস্যু হলো আজকের পর থেকে এবং কতগুলো পেন্ডিং আছে রিপোর্ট আকারে প্রত্যেক মিটিংয়ে ওনারা জানাবে, যাতে মানুষ এই পাসপোর্ট নিয়ে হয়রানি হয় না।
অবৈধভাবে পাসপোর্ট নিয়ে যে রোহিঙ্গারা বিদেশে গেছেন এর সাথে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি কাজী শামীম হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় পরিচয়পত্রের নিয়ন্ত্রণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্থানান্তরের নির্দেশ কফিনে সবশেষ পেরেক বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। বুধবার নিজ দপ্তরে সাংবাদিকদের কথা বলেন তিনি। জাতীয় পরিচয়পত্র বা এনআইডি অনুবিভাগ জনবল সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্থানান্তরের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ যে নির্দেশ জারি করেছে তা হচ্ছে নির্বাচনের কফিনে সর্বশেষ পেরেক। এইটা গর্ব করার মতো, একটা দেশের গর্ব করার মতো একটা ব্যাপার, একটা অহংকার, যা আমাকে যেটা উদ্বুদ্ধ করে যে এতগুলি লোকের তথ্য ভাণ্ডার আমরা রেখেছি। স্থগিত থাকা প্রথম ধাপে ৩৭১টি ইউনিয়ন পরিষদ, ১১টি পৌরসভা ও লক্ষ্মীপুর ২ আসনের উপনির্বাচন ২১ জুন। নির্বাচন কমিশনের সভা শেষে এ তথ্য দিয়েছেন ইসি সচিব। এছাড়া ঢাকা ১৪, সিলেট ৩ ও কুমিল্লা ৫ আসনে উপনির্বাচন ১৪ জুলাই নির্ধারণ করে তফসিল ঘোষণা করা হয়েছে। করোনা সংক্রমণ বাড়ায় প্রথম ধাপে ১৯ জেলার ৩৭১ ইউনিয়ন পরিষদের ভোট স্থগিত রেখেছিল নির্বাচন কমিশন। এই নির্বাচন হওয়ার কথা ছিল ১১ এপ্রিল। স্থগিত ছিল ১১ পৌরসভা ও লক্ষ্মীপুর ২ আসনের ভোটও। এই নির্বাচন কখন করা যায় সিদ্ধান্ত নিতে কয়েক দফা সভা করে নির্বাচন কমিশন। বুধবারের সভায় ঠিক হয় তারিখ। ইসি সচিব জানান, বিজ্ঞপ্তি জারির পর থেকে প্রার্থীরা প্রচারে নামতে পারবেন। তফসিল আগে ঘোষণা হওয়ায় নতুন করে প্রার্থী হওয়ার সুযোগ থাকছে না। লক্ষ্মীপুর ২ এবং ৩৭১টি ইউনিয়ন পরিষদ এবং ১১টি পৌরসভার যে ইলেকশন স্থগিত করা হয়েছে সেটি আগামী ২১ জুনে অনুষ্ঠিত হবে। যারা ভোটার তারা স্বাস্থ্যবিধি মেনটেন করেন এই বিষয়ে কমিশন থেকে নির্দেশনা যাবে। এছাড়া শূন্য হওয়া সিলেট ৩, ঢাকা ১৪ ও কুমিল্লা ৫ আসনের তফসিলও দিয়েছে নির্বাচন কমিশন। এই ৩টি আসনে ভোট হবে ১৪ জুলাই। সিলেট ৩, ঢাকা ১৪ এবং কুমিল্লা ৫ শূন্য আসনের যে উপনির্বাচন মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৫ জুন ২০২১। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৩ জুন ২০২১। প্রতীক বরাদ্দ হবে ২৪ জুন ২০২১ এবং ভোট গ্রহণ হবে ১৪ জুলাই। ইভিএমে অনুষ্ঠিত হবে যেই আমাদের ১১টি পৌরসভা, এই সবগুলো ইভিএমেই হবে এবং যে ৪টি সংসদীয় আসনের উপনির্বাচন হবে এগুলো ইভিএমে সংগঠিত হবে। সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন করতে হচ্ছে বলেও জানান ইসি সচিব। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে নৌকার মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন মনোনয়ন প্রত্যাশীরা। ঢাকা, কুমিল্লা ও সিলেটে নির্বাচনী এলাকা ছেয়ে গেছে আগ্রহীদের পোস্টার, ব্যানারে। কেউ কেউ জনসংযোগও করছেন। তবে কেন্দ্র বলছে দলে ভূমিকা এবং জনপ্রিয়তা বিবেচনা করেই প্রার্থী চূড়ান্ত করা হবে। সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরুর মৃত্যুতে শূন্য হয় কুমিল্লা ৫ আসন। ঢাকা ১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হকের মৃত্যুতে এ আসনটিও ফাঁকা হয়। মাহমুদুস সামাদ চৌধুরীর মৃত্যুতে খালি হয় সিলেট ৩ আসন। ঢাকার আসনটিতে আওয়ামী লীগের হয়ে প্রচার চালাচ্ছেন অন্তত ৬০ জন। সিলেটে মনোনয়ন প্রত্যাশী ১২ জন, কুমিল্লায় কমপক্ষে ১৮ জন। নির্বাচনের দিনক্ষণ ঠিক হওয়ার আগেই ব্যস্ততা বেড়েছে মনোনয়ন প্রত্যাশীদের। যখন কোনো পদ খালি হয়, সেটা জাতীয় নির্বাচনই হোক বা স্থানীয় সরকার নির্বাচন হোক, সেখানে সবসময় আমাদের একের অধিক ১০ থেকে ১৫, ২০, ২৫, ৩০ জন পর্যন্ত প্রার্থী হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। মনোনয়ন তো চাইতেই পারে, যে দল করে সে মনোনয়ন চাইবেই, কিন্তু যে মনোনয়ন চাইবে তার নিজের মধ্যে একটা বোঝ থাকা দরকার যে সে যেই পদের জন্যে বা যেই মনোনয়নের জন্য সে প্রত্যাশী, সেই জায়গাটার জন্য সে যোগ্য কিনা। নেতারা বলছেন অনেকের আগ্রহ থাকা স্বাভাবিক, কিন্তু চূড়ান্ত মনোনয়ন তিনিই পাবেন যিনি সবচেয়ে যোগ্য। আমরা প্রধানত ৩টা বিষয় দেখি। ১ নম্বর হচ্ছে যে তিনি দলের জন্য তার অবদানটা কী। ২ নম্বর যে দায়িত্ব, এমপি হিসাবে দায়িত্ব পালনের জন্য তিনি সক্ষম কিনা।
আর 3 নম্বর আমরা বিশেষভাবে দেখি কোনো অভিযোগ তাদের বিরুদ্ধে লোকালি আছে কিনা। সুতরাং এই ডজন ডজন প্রার্থী হলেই যে সেইগুলো আমলে নেওয়া হবে এরকম বিষয় কিন্তু একেবারেই না। এটা আমি দায়িত্ব নিয়েই বলতে পারি। মানব পাচারের দায়ে কুয়েতে কারাবন্দী সাবেক সংসদ সদস্য পাপুল। তার লক্ষ্মীপুর 2 আসনে আওয়ামী লীগের প্রার্থী হচ্ছেন নুরুদ্দিন চৌধুরী নয়ন। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপির রাজনীতি নিয়ে জনগণের কোনো আগ্রহ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অপরদিকে বিএনপি মহাসচিব মন্তব্য করেছেন, খালেদা জিয়া মুক্ত থাকলে আওয়ামী লীগ সরকার তাসের ঘরের মতো উড়ে যেত। সকালে রাজধানীতে আলাদা দুটি অনুষ্ঠানে দুই নেতা এসব মন্তব্য করেন। সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে দেশের সমসাময়িক বিষয়ে কথা বলেন ওবায়দুল কাদের। এ সময় তিনি দাবি করেন, প্রতিহিংসা নয়, সরকার উদার বলেই খালেদা জিয়া পছন্দের ডাক্তারের কাছে চিকিৎসা নিতে পারছেন। তারপরও বিএনপি নেতাদের মন্তব্য প্রমাণ করে দলটি এখন জনআস্থার তীব্র সংকটে ভুগছে। তারা আছে ভিন্ন জায়গায়, তাই তো জনগণ মনে করে বিএনপি আছে বলে ষড়যন্ত্র আছে, বিএনপি আছে তাই আন্দোলনের নামে আগুন সন্ত্রাস আছে। তাদের থাকা না থাকার মাঝে এখন জনগণের কোনো আগ্রহ নেই। এদিকে ঢাকা বার মিলনায়তনে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় অর্থনীতি ও মৌলিক অধিকার নিয়ে হতাশা জানান মির্জা ফখরুল। খালেদা জিয়াকে মুক্তি না দেওয়ারও সমালোচনা করেন তিনি। তাদের মন্ত্রীদের সরকারি জামিনে আছে অনেকেই, আমাদের পরবর্তীকালের লোকজনরা যারা 5 বছর সাজা পেয়েছে তারা সবাই জামিনে আছেন। ম্যাডামকে তারা জামিন দেবেন না। কেন? কারণ তারা জানেন যে ম্যাডাম যদি বাইরে থাকে তারা তাদের তত্ত্বে তাও উড়ে চলে যাবে তাসের ঘরের মতো। এ সময় দেশ বাঁচাতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান বিএনপি মহাসচিব। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিলেট এমসি কলেজের হোস্টেলে ধর্ষণের ঘটনায় হোস্টেল সুপার ও অধ্যক্ষের গাফিলতির কারণে তাদের বরখাস্ত করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সকালে বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি কামরুল হোসেন মোল্লার বেঞ্চ এই রায় দেয়। একই সঙ্গে আইন সচিব, শিক্ষা সচিব, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রারকে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলেছে আদালত। এ সময় আদালত বলে, বন্ধ কলেজের হোস্টেলে ছাত্রদের থাকা এবং ধর্ষণের পর কলেজ কর্তৃপক্ষের ভূমিকা প্রশ্নবিদ্ধ। এক্ষেত্রে চরম গাফিলতির প্রমাণ দিয়েছেন তারা। গেল বছরের 25শে সেপ্টেম্বর এমসি কলেজ এলাকায় বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হন ওই নারী। সেদিন রাতেই শাহপরান থানায় মামলা হয়। এ ঘটনায় 8 ছাত্রলীগ নেতার বিচার চলছে। হাইকোর্ট কলেজ কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলার প্রমাণ পেয়েছেন এবং দায়িত্ব অবহেলার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে অবিলম্বে কলেজের অধ্যক্ষ এবং তৎকালীন হোস্টেল সুপারের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন। ভারত থেকে পাচার হওয়া এক কিশোরী 3 মাসের নির্যাতন ও বন্দিদশা থেকে পালিয়ে হাতিরঝিল থানায় মামলা করেছে। পাচারে জড়িত 3 জনকে সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার এজাহার থেকে জানা যায়, এ ঘটনারও মূল হোতা হৃদয় বাবু ওরফে টিকটক হৃদয়। টিকটক ভার্চুয়াল জগতে উঠতি বয়সী তরুণ তরুণীদের এক জনপ্রিয় প্ল্যাটফর্ম। তবে শুরু থেকেই এর নির্মাণ কৌশল সহ কন্টেন্ট নিয়ে উঠেছে নানা প্রশ্ন। অনেকে আবার এর আড়ালে অসামাজিক কার্যকলাপ চলছে বলেও অভিযোগ তোলে। তবে সেই অসামাজিক কার্যকলাপ কোন পর্যায়ে যে পৌঁছে গেছে তা অনেকটা জনসম্মুখে চলে আসে সম্প্রতি ভাইরাল হওয়া তরুণী নির্যাতনের এক ভিডিওতে। তারকা বানানো লোভ দেখিয়ে প্রায়ই তরুণ তরুণীদের পুল পার্টিতে জড়ো করা হতো। সেখান থেকে টার্গেট করে তরুণীদের প্রলুব্ধ করে পাচার করা হতো বিদেশে। 77 দিন বন্দী থাকার পর সম্প্রতি ভারত থেকে পালিয়ে এসেছে এক নারী। পুলিশের কাছে তার নির্যাতনের বর্ণনা আর ছবি প্রমাণ করে এর সঙ্গে জড়িত আছে আন্তর্জাতিক চক্র। এর প্রমাণ পেয়েছে পুলিশও। বুধবার সকালে পুলিশের তেজগাঁও জোনের এক সংবাদ সম্মেলনে জানানো হয়, সাতক্ষীরা সীমান্ত থেকে পাচার চক্রের 3 জনকে গ্রেপ্তারের কথা। যাদেরকে গ্রেপ্তার করেছি তার মধ্যে মেহেদি হাসান বাবু, ইনি এই মামলার ভিকটিমকে সে পাচারে সহযোগিতা করেছে। আরও কিছু তথ্য তার কাছে উদ্ধার করেছি। কারা কারা জড়িত তার নামগুলি আমরা পেয়েছি এবং এ পর্যন্ত যে গুরুত্বপূর্ণ যে সমস্ত তথ্য দিয়েছে
তাতে সে উল্লেখযোগ্য সংখ্যক মেয়েকে ভারতে পাচার করেছে। পুলিশ জানায় ভারতে ভাইরাল ভিডিওর সেই তরুণী এই মেয়েটিকে ভারত থেকে পালাতে সহযোগিতা করে। টিকটক হৃদয়ের হাত ধরেই এরা পাচার হয়েছিল বলে জানায় পুলিশ। বেঙ্গালুরের আনন্দপুর এলাকায় আরও বেশ কয়েকজন বাংলাদেশি তরুণী বন্দী আছে বলেও জানিয়েছে পুলিশ। 2019 সালে হাতিরঝিল ব্রিজে, মধুবাগ ব্রিজের উপর হৃদয়ের সঙ্গে পরিচয় হয়। হৃদয় ওরফে টিকটক বাবুর সঙ্গে পরিচয় হয় 2019 সালে। হাতিরঝিল একটা মধুবাগ ব্রিজ আছে, সেই ব্রিজের উপরে তার সঙ্গে পরিচয় হয়। এখানে তাকে পরিচয় হওয়ার পর থেকে তাকে টিকটক স্টার বানানোর নাম করে বিভিন্ন জায়গায় তাকে নিয়ে যায়। টিকটকের সঙ্গে যুক্ত সবাইকে নজরদারির মধ্যে রাখা হয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। যার মামলা নম্বর 3। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আবরার গ্রুপের এমডি পরিচয় দিয়ে কম দামে ও বাকিতে পণ্য কিনতেন মশিউর রহমান। সেগুলোই আবার লাভে বিক্রি করতেন অন্য ব্যবসায়ীর কাছে। এভাবে কয়েক বছরে 50 কোটি টাকা হাতিয়েছেন তিনি। প্রতারণা সহ 92 মামলার আসামি মশিউরকে গ্রেপ্তার করেছে সিআইডি। এছাড়া প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হয়েছে আরও 6 জন। রাজধানীর মালিবাগের সিআইডি মিডিয়া সেন্টার। এখানে ভিড় করেছে প্রতারণার শিকার কয়েকশো মানুষ। এদের কারো 20 লাখ, কারো 50 লাখ, কারো কোটি টাকা আত্মসাৎ করেছেন মশিউর। দিব না, কিভাবে কি নিবেন, আদায় করেন, নেন পারলে আদায় করেন, মামলা করেন, এইগুলা বলে। চাল ডাল তেল থেকে শুরু করে ফ্রিজ, টিভি, এয়ার কন্ডিশন অর্ডার করত মশিউর। 10 থেকে 30 ভাগ টাকা অগ্রিম দেওয়ার শর্তে চুক্তি করত কোম্পানির সঙ্গে। বাকি টাকা আর পরিশোধই করত না। মঙ্গলবার তাকে গ্রেপ্তার করে সিআইডি। প্রাণ গ্রুপ থেকে ফ্যান নিছে, ডেনিশ গ্রুপ থেকে বিস্কিট নিছে, এইভাবে সে মোটামুটি 17 কোটি টাকার প্রোডাক্ট চট্টগ্রাম থেকে নিয়ে আসছে। সিআইডি জানায় মহাখালী ডিওএইচএস এর মতো অভিজাত এলাকায় অফিস ভাড়া নিত মশিউর। পণ্য হাতে পেয়েই বদলে ফেলতো অফিস। 92টি মামলা আছে এবং একটা আমরা কনভিকশন ওয়ারেন্টও আমাদের হাতে আছে, সাজাপ্রাপ্ত ওয়ারেন্টও আমাদের হাতে আছে। এবং এখন পর্যন্ত আমাদের কাছে যারা রিপোর্ট করেছে এমন সংখ্যা প্রায় 90 জনের মতো। আরও 3 প্রতারককে কাফরুল থেকে গ্রেপ্তার করা হয়েছে। তারা কাফরুলের শাহালি প্লাজায় খুলে বসে আমানত আউটসোর্সিং জব সার্ভিসেস অ্যান্ড সাপ্লায়ার্স কোম্পানি। তাদের বিরুদ্ধে অভিযোগ, পদ্মা সেতু, রেলওয়ে, বিমান, কাস্টমসে চাকরির প্রলোভন দেখিয়ে হাতিয়েছে 3 কোটি টাকা। এছাড়া সরকারি বেসরকারি অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের চাকরি দেওয়ার নামে প্রতারণা করায় গ্রেপ্তার হয়েছে আরও 3 জন। এবং এই লোভনীয় ব্যবসার অফার দিলে যারা তাদের ব্যবসার অফারটি গ্রহণ করে তাদের কাছ থেকে তারা টাকা নেয়। যখন একটা মোটা অ্যামাউন্ট তাদের কাছে চলে আসে এরপরে তারা ওই অফিসটা ত্যাগ করে চলে যায়। যে কোনো ব্যক্তির সাথে টাকা লেনদেনের আগে তাই যাচাই বাছাইয়ের পরামর্শ আইন শৃঙ্খলা বাহিনীর। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দক্ষিণ সিটির অনেক জায়গায় উত্তর সিটির কর্মচারীরা দখল করে রেখেছেন। সকালে নগর ভবনে এক অনুষ্ঠানে অভিযোগ করেন মেয়র তাপস। তবে উত্তর সিটি কর্পোরেশন বলছে এ ধরনের অভিযোগ নগর ভবনে আসেনি। জানিয়েছে তাদের বরাদ্দ বাতিল করা হলে দায়িত্ব নেবে ডিএনসিসি। থাকার জন্য ঘর পেলেন ঢাকা দক্ষিণের 95 পরিচ্ছন্নতা কর্মী। মেয়র শেখ ফজলিনুর তাপস তাদের হাতে চাবি তুলে দেন। এ সময় মেয়র অভিযোগ করেন দক্ষিণ সিটির আবাসন প্রকল্পে এখনও উত্তর সিটি কর্পোরেশনের কর্মচারী রয়ে গেছেন। তাদের সরিয়ে দেওয়ার ঘোষণা দেন তিনি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে এখনো অনেক জমি, অনেক জায়গা, অনেক এলাকা উত্তর সিটি কর্পোরেশনের অনেক কর্মচারী দখল করে আছেন। আমরা সেগুলো দখলমুক্ত করার কার্যক্রম হাতে নিব। যারা উত্তরে চাকরি করেন তাদেরকে উত্তর সিটি কর্পোরেশনে চলে যেতে হবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে যারা চাকরি করেন তারাই শুধু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এই সকল সুযোগ সুবিধা পাবেন। এর জবাবে ডিএনসিসি বলছে তাদের কাছে আনুষ্ঠানিক কোনো অভিযোগ আসেনি। বিষয়টি যাচাই করা হবে বলে জানান ঢাকা উত্তরের কর্মকর্তা। এটা হঠাৎ করে তো এটা সৃষ্টি হয়নি, কারণ তারা বহু বছর যাবৎ দক্ষিণের বিভিন্ন আবাসিক এলাকায় বাইরে সেটা আছে। যদি দক্ষিণ না রাখতে চাই তাহলে তাদেরকে বরাদ্দ বাতিল করে দিই, তাহলে আমরা আমাদের উত্তরে তারা এসে চলে আসবে, অসুবিধা নেই। এদিকে বুধবার সকালে মিরপুরের বাউনিয়া খাল পরিদর্শন করেন মেয়র আতিকুল ইসলাম। চোখে পড়ে খাল দখল করে স্থাপনা নির্মাণ করছে ভূমি মন্ত্রণালয়। তাৎক্ষণিক ভেঙে ফেলার নির্দেশ দেন তিনি। কিভাবে তারা এই ধরনের অবৈধ স্থাপনা করলো, কে করলো এবং কোন মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল, অবশ্যই তাদের সকলকেই তো আমি ডাকবো। আমি তাদের সকলকে ডাক দিব, কারণ চোখের সামনে
এরকম একটি জলজ্যান্ত প্রমাণ অবৈধ দখলদের জন্য আমি কোনো বৈধ কাগজ দেখাতে পারবো না, আমি কোনো বৈধ নোটিশ দেব না। সব খাল এখনো দখলমুক্ত না হয় ঢাকার জলাবদ্ধতা দূর হচ্ছে না বলে মন্তব্য করেন উত্তরের মেয়র। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে 24 ঘন্টায় আগের দিনের তুলনায় করোনায় প্রাণহানি কমলেও বেড়েছে রোগীর সংখ্যা। এর মধ্যে মৃত্যু হয়েছে আরও 34 জনের। একই সময় শনাক্ত হয়েছে 1988 জন করোনা রোগী, যা গেল এক মাসের মধ্যে সর্বোচ্চ। 30 এপ্রিল শনাক্ত হয়েছিল 2177 জন করোনা রোগী। এরপর সংক্রমণ কিছুটা কমলেও বুধবার এ সংখ্যা 1988। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্ত হল 8,04,293 জন। দেশে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও 34 জন। মঙ্গলবার এই সংখ্যা ছিল 41। এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে 12,694 জনের। 24 ঘন্টায় মারা যাওয়া 34 জনের মধ্যে ঢাকা বিভাগে 11 জন, চট্টগ্রামে 5, রাজশাহীতে 5, খুলনায় 5, বরিশালে 2, সিলেটে 3 ও রংপুরে 3 জন। এদের সবাই মারা গেছেন হাসপাতালে। দেশে করোনার জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় অক্সিজেনের সরবরাহ পর্যাপ্ত রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তারপরও সংক্রমণ ও মৃত্যু নিয়ন্ত্রণে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি মানার উপর জোর দিচ্ছে কর্তৃপক্ষ। অক্সিজেনের সরবরাহটি এই মুহূর্তে পর্যাপ্ত আছে। সারা দেশে প্রায় 1589টি হাইফ্লো নেজাল ক্যানুলা এবং 1469টি অক্সিজেন কনসেন্ট্রেটর ইতিমধ্যেই সরবরাহ করা হয়েছে। 23,000-এর বেশি অক্সিজেন সিলিন্ডার আছে এবং সীমান্তবর্তী জেলাগুলোতে, যেখানে আমরা দেখছি যে শতকরা হিসেবে শনাক্তের হারটি অন্য যে কোনো জেলার চাইতে অনেক বেশি, সেখানেও হাসপাতালগুলোকে প্রস্তুত রাখা হয়েছে। এদিকে সুস্থ হয়েছেন আরও 1914 জন করোনা রোগী। এ নিয়ে মোট সুস্থ হলেন 7,44,065 জন। কাজী শামীম হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশ ভারত সীমান্তে সোনা মসজিদ স্থলবন্দর এলাকায় স্বাস্থ্যবিধি মানছেন না ভারত থেকে আসা পরিবহন শ্রমিক ও স্থানীয়রা। সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জে করোনার উচ্চ ঝুঁকিতে থাকা এ স্থলবন্দরে প্রায় প্রতিদিন পণ্যবাহী ভারতীয় ট্রাক আসছে অন্তত 250। এসবের চালক ও সহকারীদের অনেকেই মাস্ক ছাড়া চলাফেরা করেন ওই এলাকায়। সীমান্ত সংলগ্ন উপজেলা শিবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে প্রতিদিন ভারত থেকে বাংলাদেশে আসেন গড়ে 400 মানুষ। ভারতের মহাদীপুর হয়ে বাংলাদেশে আসার পরপরই ট্রাক চালক ও তাদের সহযোগী সহ অনেকেই স্বাস্থ্যবিধির কোনো তোয়াক্কা করছেন না। তবে পণ্য খালাসের আগে ও পরে ভারতীয় ট্রাক চালক এবং তাদের সহযোগীদের দুই দেশের স্বাস্থ্য পরীক্ষার নির্দেশনা রয়েছে। হেল্পার ড্রাইভারদের আমরা স্ক্রিনিং করতেছি, তাদের বিশেষ করে টেম্পারেচারটা চেক করা হচ্ছে, গাড়িগুলো স্প্রে করা হচ্ছে ঢোকানোর সময়। আর গাড়িগুলো যখন আবার ফেরত যাচ্ছে ইন্ডিয়াতে, তখন আবার তাদের স্প্রে করে গাড়িগুলো স্প্রে করে তারপর পাঠানো হচ্ছে। ভারতীয় পরিবহন শ্রমিকদের দাবি, তারা স্বাস্থ্যবিধি মেনেই পণ্য আনা নেওয়ার কাজ করছেন। চেক করার ভিতরে ঢুকছি, এখানে হাত ধোয়াই, এখানে স্প্রে করাই, স্প্রে করে এখানে করোনা চেক করে, ডাক্তার দেখাই, হাতটা ধোয়াই, গাড়ির কাগজপত্র সব চেক করে তারপর আপনাকে ঢুকাই। কিন্তু মাস্ক ছাড়াই অনেককে দেখা গেছে বন্দরে কর্মরত শ্রমিক ও বিভিন্ন হাটবাজারে আসা লোকজনের সঙ্গে মেলামেশা করতে। মানা হচ্ছে না কোনো সামাজিক দূরত্ব। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সোনা মসজিদ, চাঁপাইনবাবগঞ্জ। কক্সবাজারের মতো ভাসানচরেও রোহিঙ্গাদের মানবিক সহায়তা নিশ্চিতে কাজ করবে জাতিসংঘ। একই সঙ্গে অন্যান্য আন্তর্জাতিক সংস্থাকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ইউএনএইচসিআর-এর 2 সহকারী হাই কমিশনার রাউফ মাজাউ ও গিলিয়ান ট্রিক্স। 4 দিনের সফরে রোববার ঢাকায় আসেন জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর-এর পরিচালনা বিষয়ক সহকারী হাই কমিশনার রাউফ মাজাউ ও সুরক্ষা বিষয়ক সহকারী হাই কমিশনার গিলিয়ান ট্রিক্স। ভাসানচর ও টেকনাফের রোহিঙ্গা শিবির পরিদর্শন শেষে বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। এতে ভাসানচরের অর্থায়ন ও জাতিসংঘের কার্যক্রম শুরু সহ রোহিঙ্গা সংকট নিয়ে হয় আলোচনা। পরে পররাষ্ট্রমন্ত্রী জানান, নিজ দেশে ফিরে যেতে না পেরে ভাসানচরের রোহিঙ্গারা হতাশায় সেখান থেকে পালিয়ে যাচ্ছে। আমাদের এই রাখাইনে ওনারা বেশি জানিয়ে ফোকাস দেন, তারা অনেকগুলো সুন্দর সুন্দর প্রজেক্ট রাখাইনে করছেন, এইগুলোর এই গানের মাঝিগুলোর নিয়ে দেখান
যাতে ওরা ফেরত যায় তার দেশে, এই ব্যবস্থা করার জন্য। আর বললাম যে মিলিটারি গভর্নমেন্ট আসছে, এই সময় একটা সুযোগ হয়েছে, কারণ মিলিটারি গভর্নমেন্ট শুনবে, আপনারা অধিকতর ওদের চাপ দেন। পরে গ্লিয়ান ট্রিক্স ও রাউফ মাজাও জানান, কক্সবাজারের চেয়ে ভাসানচরের জীবনমান আধুনিক। সেখানে অবকাঠামো তৈরিতে বাংলাদেশ সরকার যে বিনিয়োগ করেছে তারও প্রশংসা করেন তারা। ভাসানচরের সঙ্গে সম্পৃক্ততা নিয়ে আমরা বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করেছি। আমরা সবসময় সরকারের সঙ্গে কাজ করি। কক্সবাজারে আছি, ভবিষ্যতেও বাংলাদেশের বিভিন্ন জায়গায় থাকব। শরণার্থীদের সহায়তা নিশ্চিত করাই আমাদের কাজ। যে রোহিঙ্গারা এখন ভাসানচরে আছেন আর যারা যাবেন তারা যেন মর্যাদার সঙ্গে বসবাস করতে পারে তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশ সরকারকে সমর্থন দেওয়া জরুরি। পাশাপাশি ভাসানচরের অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়লে রোহিঙ্গারা থিত হবেন বলেও মনে করেন ইউএনএইচসিআর এর এই দুই কর্মকর্তা। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার খেলার খবর। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। বিশ্বকাপ বাছাইয়ে কাল আফগানিস্তানের সাথে লড়াই, জয়ের আশা জামালের, শিষ্যদের শতভাগ চান জেমিটে। আগামীতে বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজনের আশা দেখছে বিসিবি, ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি নিয়ে সিদ্ধান্ত আসবে শিগগিরই। বিশ্বকাপ বাছাইয়ে কাল আফগানিস্তানের বিপক্ষে লড়বে বাংলাদেশ। শক্তি সামর্থ্যে প্রতিপক্ষকে এগিয়ে রাখলেও নিজেদের সেরাটা দিয়ে সাফল্য পেতে চান হেড কোচ জেমিরে। গতি আর কৌশলে প্রতিপক্ষকে হারানো সম্ভব বিশ্বাস জামালের। কাতারের দোহায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। ম্যাচের আগের দিন টিম হোটেলের সুইমিং পুলে লাল সবুজ ফুটবলাররা কাতারের তীব্র গরম থেকে একটু স্বস্তি খোঁজার উপায়, কিন্তু আফগানিস্তান ম্যাচের উত্তাপ্ত সময়ের সাথে কেবলই বাড়ছে। বিকেলের অনুশীলনে শিষ্যদের নিয়ে গেম প্ল্যান সাজিয়েছেন জেমি। শেখ জামালের সাথে প্রস্তুতি ম্যাচে 5 ডিফেন্ডার খেলিয়েছেন। আফগানদের বিপক্ষেও তেমন ইঙ্গিত। শক্তি সামর্থ্যে আফগানিস্তানকে কঠিন প্রতিপক্ষ মেনে নিজেদের সেরাটা দিতে বলেছেন লাল সবুজ কোচ। কঠিন ম্যাচ আমাদের জন্য। ওরা অনেক ভালো দল এবং বেশ কজন ইউরোপিয়ান ক্লাবে খেলে। ফল পেতে হলে আমাদের সেরাটা দিতে হবে। সবাই শতভাগ দিয়ে খেলবে, আমি এমনটাই আশা করি। পরিসংখ্যান আশা দেখাতেই পারে বাংলাদেশকে, আর দেখায় সমান 2টি করে জয়। তবে সবশেষ 2 ম্যাচেই হার আত্মবিশ্বাস কমিয়ে দিয়েছে। কৌশল আর গতিতে আফগানদের হারানোর পরিকল্পনা জামালের। It's gonna be a tough match. ওরা অনেক ফিজিক্যাল, আমাদের প্লেয়ার অনেক লম্বা আছে, বাট আমরা টেকনিক্যাল, আমরা স্ট্রং আছে, আর আমরা স্পিড আছে। We have some fast players. So আমরা চেষ্টা করব তার আমরা সবচেয়ে বেস্ট খেলবো, আর we will give the 100%. And for the nation, please pray for us, and hopefully inshallah আমরা 3 পয়েন্ট নিব। ম্যাচ ভেন্যু জসিম বিন হামাদ স্টেডিয়ামে তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে। ম্যাচ ডেতে গরম নিয়ে দুই দলের বাড়তি ভাবনা তাই অনেকটাই কমেছে। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আফগানিস্তানের বিপক্ষে কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল খেলার পরামর্শ কোচ শফিকুল ইসলাম মানিকের। তার মতে কিছুটা রক্ষণাত্মক কৌশলে খেললে জয় কিংবা ড্র করা সম্ভব। দীর্ঘদিন জাতীয় দলে খেলা মামুনুল ও রায়হান মনে করেন নিজেদের সেরাটা দিতে পারলে পয়েন্টের দেখা পাবেন জামালরা। বছর দেড়েক আগে আফগানিস্তানের কাছে 1 গোলে হেরেছিল বাংলাদেশ। তবে অ্যাওয়ে ম্যাচের ওই হারেও ছিল এগিয়ে যাওয়ার রসদ। হোম অ্যাডভান্টেজ হারিয়ে আফগান বধের স্বপ্ন ধূসর মনে হচ্ছে। বর্তমান প্রেক্ষাপটে কাতারে ভালো ফলাফল আদৌ সম্ভব কি? এই 1.5 বছরে 11টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। 4 জয়ের সাথে 3 ড্রতে কি বোঝা যাবে দলের অবস্থান? গেল মার্চে নেপালের কাছে হার তুলে ধরেছে বাস্তব চিত্র। দীর্ঘমেয়াদী ক্যাম্পের পরিকল্পনা থাকলেও দিন 20 অনুশীলনই কাতার মিশনে লাল সবুজের পুঁজি। ইনজুরি আর করোনা ধাক্কায় অটোমেটিক চয়েস সাদ, সুফিল, বিশ্বনাথ নেই স্কোয়াডে। শূন্যতা পূরণে সুমন মেহেদি, তারিক কাজীদের উপরও বিশ্বাস রাখতে হচ্ছে। ঘরোয়া কোচরা বলছেন কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবলে সাফল্য আসতে পারে। আমার কাছে মনে হচ্ছে একটু ডিফেন্সিভ কৌশলটাই বেটার হবে। কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল খেললে বেটার হবে। আমরা যাতে গোল না খাই প্রথমে, সেদিকে লক্ষ্য রাখতে পারলে ভালো হবে।
কারণ আমরা আফগানিস্তানে এই মুহূর্তে আমি জেতার জন্য এবং অল আউট খেলার জন্য প্রস্তুত নই। সেই বিচার বিশ্লেষণ থেকে আমি বলবো যে ম্যাচটি ড্র হলেও আমরা খুশি হতে পারবো। নতুন যারা আছে তারা ভালো খেলেই দলে জায়গা পেয়েছে। এটা জাতীয় দল, মাঠে সর্বোচ্চটা দিয়েই ওদের খেলতে হবে। গোলের যত বেশি সুযোগ তৈরি হবে, জয়ের সম্ভাবনা ততই বেশি। আফগানিস্তানের ১৩ ফুটবলার খেলেন ইউরোপের বিভিন্ন ক্লাবে। চেনামুখ মাসি সাইহানি আবাহনীর হয়ে খেলছেন। এদেশের ফুটবল সম্পর্কে ধারণা পরিষ্কার, তবে প্রতিপক্ষের চেয়ে নিজেদের স্বাভাবিক খেলায় মনোযোগ দেওয়ার পরামর্শ মামুনুল রায়হানের। যারা ডিফেন্স খেলবে অবশ্যই তাদের চিন্তা ভাবনা করতে হবে যে কোনোভাবে যেন গোলটা কনসিড না করে, আর যদি কনসিড না করতে পারে আপনার 92 মিনিট বা 90 মিনিটসে কিন্তু গোল করার সে অভিজ্ঞতা আমাদের টিমের আছে এবং আশা করি সেটা করতে পারবে। 80% প্লেয়ার যখন একটা টিমে থাকে, ওই টিমে কোনো কিছু আপনার আন্ডারস্ট্যান্ডিংয়ে প্রবলেম হয় না। আমাদের যে টার্গেট থাকবে, আমাদের যে অবস্থান, আমরা আফগানিস্তান ইন্ডিয়ান ম্যাচটাই আমাদের মেন টার্গেট। ওখান থেকে আমরা 6 পয়েন্ট অর্জন করা, এটা আমাদের মেন টার্গেট। তারপর যা আমরা পাবো সেটা আমাদের কষ্টের মাধ্যমে পাওয়া। আমি বলবো যে আমরা এই 2 ম্যাচে জানি আমরা 4 বা 6 পয়েন্ট নিয়ে আসতে। অধিনায়ক জামাল, ডিফেন্ডার তপু সহ সিনিয়রদের বাড়তি দায়িত্ব নিয়ে খেলার তাগিদ কোচ ফুটবলারদের। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 2024 থেকে 2031 এই 8 বছরে 6টি বিশ্বকাপ বৈশ্বিক আসর আয়োজনের আশা দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এদিকে কেন্দ্রীয় চুক্তি নিয়ে আর দেরি করতে চায় না বিসিবি। পরবর্তী বোর্ড সভাতেই আসতে পারে সিদ্ধান্ত। আইপিএল এর বাকি অংশে খেলতে সাকিব মুস্তাফিজকে ছাড়পত্র না দেওয়ার আভাসও মিলেছে বোর্ডের পক্ষ থেকে। দেরিতে হলেও ক্রিকেটের বিশ্বায়নে তোড়জোড় আইসিসির। 14 দলের ওয়ানডে আর 20 দল নিয়ে টি-20 বিশ্বকাপের ঘোষণা এসে গেছে এরই মধ্যে। 2024 থেকে 31 পর্যন্ত 8 বছরের চক্রে আছে 2টি ওয়ানডে আর 4টি টি-20 বিশ্বকাপ। আবারও ফিরিয়ে আনা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। সব মিলিয়ে বৈশ্বিক আসরের ছড়াছড়ি। সেখান থেকে আয়োজক হওয়ার চেষ্টা করবে বাংলাদেশ। আইসিসি যে 2024 থেকে যে আগামী 8 বছরের জন্য যে আইসিসি ইভেন্টগুলো নির্ধারণ করেছে, এখন নেক্সট স্টেপ হচ্ছে যে এগুলোর হোস্ট অ্যালোকেশন হবে। সেখানে আমাদের উই হ্যাভ টু পার্টিসিপেট। আমাদেরও প্ল্যান রয়েছে, আমরা হয়তো পার্টিসিপেট করব। অক্টোবর-নভেম্বরে টি-20 বিশ্বকাপ, তার আগে ব্যস্ত সূচি টাইগারদের। এর মাঝে ফ্র্যাঞ্চাইজি লিগের জন্য সাকিব মুস্তাফিজকে ছাড়তে চাইবে কি বিসিবি? আপাতত কোনো সুখবর নেই দুই তারকার জন্য। এখন পর্যন্ত এ ধরনের একটা তথ্য এসছে যে হয়তোবা তারা কোনো একটা সময় আইপিএল করবে। সো আগে সেটা ঠিক হোক, তারপরে তখন আমাদের অ্যাভেলেবল সময় আছে কিনা বা আমাদের কোনো ইন্টারন্যাশনাল কমিটমেন্ট আছে কিনা সব বিষয় বিবেচনা করে তখন হয়তো বোর্ড সিদ্ধান্ত নেবে। নির্দিষ্ট সময়ের পর পেরিয়ে গেছে 6 মাস, কিন্তু কেন্দ্রীয় চুক্তি নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সাম্প্রতিক পারফরমেন্সের ওপর ভিত্তি করে শিগগিরই আসছে সিদ্ধান্ত, সেই ইঙ্গিত দিয়েছেন বিসিবি প্রধান নির্বাহী। সাধারণত সেন্ট্রাল কন্ট্রাক্টটা জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত হয়, কিন্তু যেহেতু গত বছর সেরকম ইন্টারন্যাশনাল কমিটমেন্টে আমরা পার্টিসিপেট করতে পারি নাই ডিউ টু কোভিড-19, সেক্ষেত্রে আমাদের রিসেন্ট যে সিরিজগুলো হয়েছে এর উপর ভিত্তি করেই মূলত আমাদের যারা নির্বাচক প্যানেলে যারা আছেন তারা হয়তো সুপারিশ করবেন। 29 জুন জিম্বাবুয়ে সফরে যাওয়ার কথা টিম বাংলাদেশের। সেখানে 5 দিনের জায়গায় কোয়ারেন্টিন পর্ব হতে পারে 1 সপ্তাহের, যদিও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলছে বিসিবি। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগে প্রথম জয় পেল গাজী গ্রুপ ক্রিকেটার্স। মুমিনুল ও মাহমুদুল্লাহর নৈপুণ্যে 7 উইকেটের সহজ জয় পায় দলটি। দিনের প্রথম ম্যাচে খেলাঘর সমাজ কল্যাণকে 19 রানে হারিয়েছে প্রাইম দোলেশ্বর। 40 রানের ঝোড়ো ইনিংসে দোলেশ্বরের জয়ের নায়ক ইমরানুজ্জামান। শেরেবাংলা স্টেডিয়ামে আগে ব্যাট করে দারুণ শুরু পায় শেখ জামাল। উদ্বোধনী জুটিতে আসে 69 রান। ভালো শুরুর পর সৈকত আলী 33 ও আশরাফুল 41 করে ফেরেন। মিডল অর্ডারে ইনিংস বড় করতে পারেননি কেউই। নাসির 20 ও জিয়াউর 21 রান করেন। 152 রানের টার্গেটে দ্রুত 3 উইকেট হারায় গাজী গ্রুপ। তবে মুমিনুলের ঝোড়ো 54 আর মাহমুদুল্লাহর অপরাজিত 62তে 7 বল আগে জয় নিশ্চিত হয়। অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচ সেরা অধিনায়ক মাহমুদুল্লাহ। এই ছিল খেলার খবরে। এবার অন্যান্য প্রসঙ্গ।
ছবি আঁকার প্রচলিত ক্যানভাস নয়। অস্ট্রেলিয়ার ব্রিসবেনের শিল্পীদের তুলিতে রঙিন হয়েছে ট্রাফিক সিগন্যাল বক্সগুলো। এ পর্যন্ত বর্ণিল হয়েছে অন্তত 1200, আর এ কাজ শুরু হয়েছিল 22 বছর আগে। এখন এ কাজ করছেন 5000-এর বেশি স্বেচ্ছাসেবক শিল্পী। এরই মধ্যে এই প্রকল্প নজর কেড়েছে লন্ডনের ইসলিংটন নগর কর্তৃপক্ষের। আর এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের পরের অংশে। এবার আসন্ন বাজেটের খবর। জাতীয় সংসদের চলতি বছরের বাজেট অধিবেশন শুরু হয়েছে। এই অধিবেশনে আগামীকাল বিকেল 3টায় 2021-2022 অর্থ বছরের বাজেট উপস্থাপন করা হবে। বিকেল 5টায় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনটি শুরু হয়। এটি একাদশ জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশন। শুরুতেই শোক প্রস্তাব উপস্থাপন করা হয় চলতি সংসদের কুমিল্লা 5 আসনের সংসদ সদস্য ও সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু এবং ঢাকা 14 আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতা আসলামুল হকের মৃত্যুতে তাদের স্মরণে আনা শোক প্রস্তাবের উপর আলোচনা করেন সংসদ সদস্যরা। কাল জাতীয় সংসদে জীবন ও জীবিকাকে প্রাধান্য দিয়ে বাজেট উপস্থাপন করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। 6,03,000 কোটি টাকার বাজেটে এবার করোনা মোকাবিলাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। করোনা পরিস্থিতি সামলে উঠতে এবারও বিশাল ঘাটতির বাজেট দিতে যাচ্ছেন অর্থমন্ত্রী। করোনার আঘাতে বিপর্যস্ত দেশের অর্থনীতি, উৎপাদনের চাকা ঘুরে বহুদিন অনেক মানুষ গরিব হয়ে পড়েছেন, কাজ হারিয়েছেন অনেকে। প্রবাসী আয় ছাড়া অর্থনীতির সব সূচকই নড়বড়ে। এমন অনিশ্চয়তার মধ্যে টানা তৃতীয় মেয়াদে বর্তমান সরকারের 13তম বাজেট উপস্থাপন করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল। দেশের 50তম বাজেটের আকার 6 লাখ কোটি টাকার বেশি, যেখানে জিডিপি প্রবৃদ্ধির হার ধরা হচ্ছে 7 ভাগের বেশি, আর মূল্যস্ফীতি 5.3% মধ্যে সহনীয় পর্যায়ে রাখার পরিকল্পনা করা হচ্ছে। করোনা মোকাবিলায় ব্যয় মেটাতে আয় বাড়ানোর লক্ষ্য সরকারের। বাড়ছে না করমুক্ত আয়ের সীমা, ঢালাওভাবে না হলেও থাকছে কালো টাকা সাদা করার সুযোগ। করোনাকালে লক্ষ্যমাত্রার কতটা রাজস্ব আহরণ সম্ভব তা নিয়ে অনিশ্চয়তা আছে। সেই বাস্তবতা মেনে আগামী অর্থবছরের জন্য এনবিআরকে 3,30,000 কোটি টাকার লক্ষ্য দেওয়া হচ্ছে। এনবিআর বহির্ভূত রাজস্ব আয়ের লক্ষ্য 16,000 কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়নের জন্য থাকছে 2,25,000 কোটি টাকা বরাদ্দ। প্রকল্প বাস্তবায়নে এবার স্বাস্থ্য, কর্মসংস্থান ও দারিদ্র্য বিমোচনকে গুরুত্ব দেওয়া হবে। মেগা প্রকল্পগুলো দ্রুত শেষ করতে পর্যাপ্ত অর্থ বরাদ্দ দেওয়া হচ্ছে বাজেটে। আগামী বছর জুনের মধ্যে স্বপ্নের পদ্মা সেতু চালু করতে চায় সরকার। প্রকল্পের বাকি কাজ শেষ করতে বাজেটে 3,500 কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে। অন্যদিকে এবছর ডিসেম্বরের মধ্যে উত্তরার দিয়াবাড়ি থেকে রাজধানীর মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চালু করতে চায় সরকার। তাই বাজেটে দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে মেট্রো রেল প্রকল্পটি, যার পরিমাণ 4,807 কোটি টাকা। আগামী বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ দেওয়া হচ্ছে 32,000 কোটি টাকা। এটি মোট বাজেটের 7.4%। চলতি অর্থবছরের বাজেটে স্বাস্থ্য খাতে 29,000 কোটি টাকা বরাদ্দ রয়েছে। সেই হিসেবে চলতি অর্থবছর থেকে আগামী অর্থবছরে বরাদ্দ বাড়ছে 3,484 কোটি টাকা। আগামী বাজেটে ঘাটতি ধরা হবে জিডিপির 6.2%। সেই হিসেবে আগামী অর্থবছরে অনুদান সহ বাজেট ঘাটতি 2,11,000 কোটি। কাল জাতীয় সংসদে জীবন ও জীবিকাকে প্রাধান্য দিয়ে বাজেট উপস্থাপন করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। 6,03,000 কোটি টাকার বাজেটে এবার করোনা মোকাবিলাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। করোনা পরিস্থিতি সামলে উঠতে এবারও বিশাল ঘাটতির বাজেট দিতে যাচ্ছেন অর্থমন্ত্রী। করোনার আঘাতে বিপর্যস্ত দেশের অর্থনীতি, উৎপাদনের চাকা ঘুরে বহুদিন অনেক মানুষ গরিব হয়ে পড়েছেন, কাজ হারিয়েছেন অনেকে। প্রবাসী আয় ছাড়া অর্থনীতির সব সূচকই নড়বড়ে। এমন অনিশ্চয়তার মধ্যে টানা তৃতীয় মেয়াদে বর্তমান সরকারের 13তম বাজেট উপস্থাপন করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল। দেশের 50তম বাজেটের আকার 6 লাখ কোটি টাকার বেশি, যেখানে জিডিপি প্রবৃদ্ধির হার ধরা হচ্ছে 7 ভাগের বেশি, আর মূল্যস্ফীতি 5.3%-এর মধ্যে
সহনীয় পর্যায়ে রাখার পরিকল্পনা করা হচ্ছে। করোনা মোকাবিলায় ব্যয় মেটাতে আয় বাড়ানোর লক্ষ্য সরকারের। বাড়ছে না করমুক্ত আয়ের সীমা, ঢালাওভাবে না হলেও থাকছে কালো টাকা সাদা করার সুযোগ। করোনাকালে লক্ষ্যমাত্রার কতটা রাজস্ব আহরণ সম্ভব তা নিয়ে অনিশ্চয়তা আছে। সেই বাস্তবতা মেনে আগামী অর্থবছরের জন্য এনবিআরকে 3,30,000 কোটি টাকার লক্ষ্য দেওয়া হচ্ছে। এনবিআর বহির্ভূত রাজস্ব আয়ের লক্ষ্য 16,000 কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়নের জন্য থাকছে 2,25,000 কোটি টাকা বরাদ্দ। প্রকল্প বাস্তবায়নে এবার স্বাস্থ্য, কর্মসংস্থান ও দারিদ্র্য বিমোচনকে গুরুত্ব দেওয়া হবে। মেগা প্রকল্পগুলো দ্রুত শেষ করতে পর্যাপ্ত অর্থ বরাদ্দ দেওয়া হচ্ছে বাজেটে। আগামী বছর জুনের মধ্যে স্বপ্নের পদ্মা সেতু চালু করতে চায় সরকার। প্রকল্পের বাকি কাজ শেষ করতে বাজেটে 3,500 কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে। অন্যদিকে এবছর ডিসেম্বরের মধ্যে উত্তরার দিয়াবাড়ি থেকে রাজধানীর মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চালু করতে চায় সরকার। তাই বাজেটে দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে মেট্রো রেল প্রকল্পটি, যার পরিমাণ 4,807 কোটি টাকা। আগামী বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ দেওয়া হচ্ছে 32,000 কোটি টাকা। এটি মোট বাজেটের 7.4%। চলতি অর্থ বছরের বাজেটে স্বাস্থ্য খাতে 29,000 কোটি টাকা বরাদ্দ রয়েছে। সেই হিসেবে চলতি অর্থ বছর থেকে আগামী অর্থ বছরে বরাদ্দ বাড়ছে 3,484 কোটি টাকা। আগামী বাজেটে ঘাটতি ধরা হবে জিডিপির 6.2%। সেই হিসেবে আগামী অর্থ বছরে অনুদান সহ বাজেট ঘাটতি 2,11,000 কোটি টাকা। আসন্ন বাজেটে মোট 49,000 কোটি টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে। কৃষিখাতে সর্বোচ্চ 9,500 কোটি টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে। দ্বিতীয় অবস্থানে বিদ্যুৎ খাতে ভর্তুকি বরাদ্দ 9,000 কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন, বাজার ঘাটতি বেশি হলেও অসুবিধা হবে না, কারণ মানুষের আয় কিছুটা কমায় মূল্যস্ফীতির আশঙ্কা কম। তাদের মতে বিনিয়োগ এবং কর্মসংস্থান বৃদ্ধিই হবে সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। মদ ও পারফিউম আমদানির উৎসে কর 5 থেকে বেড়ে হচ্ছে 20%। ফল আমদানিতেও দিতে হবে 5% উৎসে কর। 2 লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে অথবা পোস্ট অফিসে ডিপোজিট করতে কর নিবন্ধন নম্বর লাগবে না। এমন ছোট বড় 25টির বেশি পরিবর্তন আসছে প্রস্তাবিত বাজেটের আয়কর খাতে, যেগুলোর বেশিরভাগই কর ছাড় দেওয়া হচ্ছে বিনিয়োগ বাড়াতে। মাননীয় অর্থমন্ত্রী জনাব মুস্তাফা আগামী বছরে আয়করে থাকছে ছাড়ের ছড়াছড়ি। ব্যক্তিকে তেমন ছাড় দেয়া না হলেও বহু সুযোগ থাকছে ব্যবসায়ীদের জন্য। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কর্মকর্তারা বলছেন, কর্মসংস্থান সৃষ্টিতে বিনিয়োগ বাড়াতে চায় সরকার। এজন্য ব্যবসায়ীদের মনোবল বাড়াতে দেয়া হচ্ছে কর ছাড়। পুঁজিবাজারে তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয় এমন কোম্পানির কর্পোরেট কর কমছে 2.5%। মোবাইল ব্যাংকিং কোম্পানির কর্পোরেট কর হচ্ছে তালিকাভুক্ত কোম্পানির মতোই। এক ব্যক্তির কোম্পানির কর্পোরেট কর হচ্ছে 25%। এছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজের আয়কর যুক্ত হচ্ছে বাজেটে। তবে 100 জনের বেশি তৃতীয় লিঙ্গের নাগরিককে চাকরি দিলে কর্পোরেট করের ছাড় 5%। এছাড়া ব্যক্তি করদাতার ব্যবসায়িক টার্নওভার কর হচ্ছে অর্ধেক। অতি ধনীর সম্পদের সারচার্জ বাড়ছে 5%। বাতিল হচ্ছে ন্যূনতম করের বিধান, স্তর কমছে সারচার্জ আদায়ের। মৎস্য খামার থেকে আয় 30 লাখ টাকার বেশি হলে কর বাড়বে 5%। সিমেন্ট শিল্পের কাঁচামাল ও সমুদ্রগামী জাহাজের আমদানিতে উৎসে কর কমছে 1%। ফল, মদ, পারফিউম আমদানিতে কর বাড়ছে। সিমেন্ট, লোহা ও লোহা জাতীয় পণ্যের সরবরাহ পর্যায়ে উৎসে কর বাড়ছে। নিলামে পণ্য কেনার করও বাড়ছে। উৎসে করে ছাড় পাচ্ছেন অনিবাসী ঠিকাদার। 2 লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে অথবা পোস্ট অফিসে ডিপোজিট করতে নিবন্ধন নম্বর ইটিআইএন লাগবে না। আইটি ফ্রিল্যান্সিং সহ 6 সেবা করমুক্ত হচ্ছে। অটোমোবাইল শিল্পে 100 কোটি টাকা বিনিয়োগে 20 বছরের কর ছাড়। 10 বছরের কর ছাড় মিলবে হোম অ্যাপ্লায়েন্স মেড ইন বাংলাদেশ, কৃষি শিল্প, মানব সম্পদ উন্নয়ন প্রতিষ্ঠান, লাইট ইঞ্জিনিয়ারিং, হার্ডওয়্যার, ঢাকাসহ 4 শহরের বাইরের হাসপাতালে। নারী উদ্যোক্তার কোম্পানিতেও বাড়ছে কর ছাড়। ইসলামী বন্ড কেনাতেও মিলবে কর ছাড়। তবে ভবন নির্মাণে অবচয় সুবিধা কমবে। অর্থনীতি আনুষ্ঠানিক করতে বাধ্যতামূলক করা হচ্ছে ব্যাংকিং লেনদেন। 15,000 টাকার বেশি বেতন বা যে কোনো পরিমাণ বাড়ি ভাড়া এবং যে কোনো ব্যয় 50,000 টাকার বেশি হলে ব্যাংকে লেনদেন করতে হবে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মিঠাপানির সংকট দেখা দিয়েছে সুন্দরবনে। খরস্রোতা নদী খোলপেটুয়া ও কপোতাক্ষ নদের জোয়ারের পানি প্রবেশ করেছে বনের 33টি ফাঁড়িতে। বন জুড়ে নোনা পানিতে ভরে গেছে মিঠাপানির প্রায়
100টি পুকুর। এতে মৌমাছি, হরিণ, বাঘ, শূকর সহ সব প্রাণী পড়েছে বিপাকে। গবেষকরা বলছেন, গভীর বনে উঁচু ঢিবি তৈরি করা গেলে এমন দুর্যোগের সময় প্রাণীরা নিরাপদ থাকতে পারবে। জোয়ারের পানিতে থই থই পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া ফাঁড়ি। গেল 25 ও 26 মে জোয়ারে ডুবে গেছে দুটি মিঠা পানির পুকুর। বৃষ্টির পানি ধরে রাখার চৌবাচ্চায় ভিড় জমিয়েছে বনের মৌমাছি। সুন্দরবনে নোনা পানির প্রভাব তীব্র আকারে দেখা দিয়েছে। মিঠা পানির পুকুরগুলো পূর্ণ হয়ে গেছে একেবারে নোনা পানিতে। এর প্রভাবে মৌমাছি নিজে সারাদিন মধু সংগ্রহ করে, সেই সাথে তাকে মিঠা পানীয় সংগ্রহ করতে হয়। পুকুরের পানি থেকে সে এক সময় মিঠা পানি সংগ্রহ করলেও এখন মিঠা পানির যে আধা রয়েছে সেখানে গিয়ে তাকে পানি সংগ্রহ করতে হচ্ছে। মে মাসের দিকে বাচ্চা দেয় হরিণ, বন্য শূকর ও গুইসাপ সহ বেশ কয়েক প্রজাতির প্রাণী। অস্ট্রেলিয়ার ব্রিসবেইনে ট্রাফিক সিগন্যালের বক্সগুলোকে দৃষ্টিনন্দন করে তোলা হচ্ছে দীর্ঘদিন ধরে। শহরটির প্রায় 1200 সিগন্যাল বক্সে নকশা করা হয়েছে। 20 বছরের বেশি সময় ধরে এই কাজে যুক্ত স্বেচ্ছাসেবক শিল্পীরা। ছবি আঁকার প্রচলিত ক্যানভাস নয় এগুলো, কিন্তু অস্ট্রেলিয়ার ব্রিসবেনের স্বেচ্ছাসেবক শিল্পীরা তাদের শৌখিনতা দিয়ে রাঙিয়ে তুলছেন এই সিগন্যাল বক্সগুলো। এ পর্যন্ত প্রায় 1200 বক্স রঙিন হয়ে উঠেছে শিল্পীর তুলিতে। এই শিল্পীদের একজন কিয়ানা কিলফোর্ড। একটি সিগন্যাল বক্সে কাকাতুয়ার ছবি এঁকেছেন তিনি। হাতে রং তুলি নিয়ে সিগন্যাল বক্সগুলোতে ছবি আঁকা চমৎকার একটি ব্যাপার। ব্রিসবেনের নগর কর্তৃপক্ষ জানিয়েছে 22 বছর আগে শুরু হয়েছে এই প্রকল্প। নানান বয়সী শিল্পীদের প্রতিযোগিতামূলক মনোভাবের কারণে দিন দিন কাজের মান ভালো হচ্ছে। এই প্রকল্পে শুধু ছবি আঁকাতেই মনোযোগ দেওয়া হয়নি, ছবির মধ্যে অপরাধ কমানোর বিষয়েও একটি ধারণা দেওয়া হয়েছে। সিগন্যাল বক্সের ছবিগুলো সাধারণত 5 থেকে 6 বছর দীর্ঘস্থায়ী হয়, তবে তার আগেই এতে আবার রং করা হয়। বর্তমানে এই কাজে নিয়োজিত 5000-এর বেশি স্বেচ্ছাসেবক। অস্ট্রেলিয়ার ট্রাফিক সিগন্যাল বক্সের ছবি আকার এই প্রকল্প নজর কেড়েছে লন্ডনের ইজলিংটন নগর কর্তৃপক্ষেরও। মুশরিফা নুজহাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।